হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের পার্ট 13। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। করিডোরে দাঁড়িয়ে তুর দেয়ালের সঙ্গে হেলান দিয়ে আসে, মাথা নিচু, বুকের ভেতরটা এখনো কেমন কাঁপছে। ঠিক সামনে সারফান দু হাত দেয়ালে রেখে তুরকে আটকে রেখেছে। সারফান নিচু গলায় বলল, এতক্ষণ ধরে আমাকে ইগনোর করছো কেন? তোর চোখ তুলে একবার তাকিয়ে আবার নামিয়ে নিল। ইগনোর কোথায় করলাম? সারফান একটু ঝুঁকে এলো আমার দিকে। একবারও ঠিক করে তাকাসনি, এটা ইগনোর না? তোর শুকনো ঢোক গিলল। সবাই ছিল আর দুষ্টু কণ্ঠে, আর কি? আমি রুমে যাব। আর কিছু বলে না। এমনিতে একটা চুমোর জন্য তাকে জিনে ধরছে বলে লজ্জায় 2 দিন পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এবার কিছু করলে পরিতে ধরছে বলে এই কানাডার শহরেই চিৎকার করে তার মান সম্মানের ফালুদা করে দিবে। সারপানের ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে ওঠে, সবাই ছিল বলে আমার দিকে তাকানো যাবে না? তুর এবার চুপ। সারপান ধীরে তুরের কানের পাশ থেকে ওড়নার একটা অংশ সরিয়ে দিল। তুরের নিঃশ্বাস কেঁপে উঠল। কি হলো? এখনো বলবি কিছু হয়নি? তোর কাপা গলায় বলল, মাহা চলে আসবে। মাহা বুদ্ধিমান মেয়ে, কখন আসতে হয় কখন আসতে নেই জানে। তোর এবার চোখ বড় বড় করে তাকালো। সারপান হেসে দিল। তারপর খুব আস্তে তুরের কপালের সামনে নেমে আসা চুল সরিয়ে দিয়ে বলল, জানিস, তোকে লজ্জা পেতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। তুরের গাল লাল হয়ে উঠল। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। ছাড়ুন প্লিজ। সারপান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে সরে দাঁড়ালো। আচ্ছা, আজ ছেড়ে দিলাম, কিন্তু এভাবে ইগনোর করলে হিসাব পরে নেব। তুর দ্রুত পাশ কাটিয়ে হাঁটতে গিয়ে থেমে গেল। পেছন থেকে সারপান ডেকে উঠল, তোর। তোর না ফিরেই দাঁড়ালো। সারপান নরম গলায় বলল, গোল্ডেন রংটা তোকে খুব মানিয়েছে। কথাটা শুনে তুরের বুক ধকধক করে উঠল। সে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দ্রুত চলে গেল। সারপান শুধু তাকিয়েই রইল, ঠোঁটের কোণে চাপা হাসি। সকালে হোটেলের ডাইনিং হলে সবাই নাস্তা করছে। মাহা জুস হাতে বসে আছে। জায়ান সামনে বসে তাকে দেখে বলল, এই পেতনি, এত সকাল সকাল চুপচাপ কেন? মাহা মুখ ফুলিয়ে বলল, আমাকে পেতনি বলবা না। জায়ান হেসে বলে, আচ্ছা ঠিক আছে, ছোট পেতনি বলবো। জায়ান ভাইয়া। ইয়া শেষে কফিতে চুমুক দিল। তুর এসে চুপচাপ বসতেই জায়ান তাকিয়ে বলে, ওহো, কারো মুখ দেখি টমেটোর মতো লাল। মাহা সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমিও দেখছি। তোর পানি খেতে গিয়ে কাশতে শুরু করলো। জায়ান হেসে বলে, কি ব্যাপার, কানাডার ঠান্ডায় এমন হলো নাকি? তোর চোখ রাঙিয়ে বলল, ভাইয়া প্লিজ। জায়ান আর ইয়াশ একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ঠিক তখনই জিওয়ান নিচে নামলো। কালো স্যুট, হাতে ফাইল, মুখে সেই গম্ভীর ভাব। পুরো টেবিলটা যেন একটু শান্ত হয়ে গেল। বজলু তালুকদার জিজ্ঞেস করলেন, সব রেডি? জিওয়ান মাথা নাড়ালো, প্রিয়া ফাইলটা এগিয়ে দিল। জিওয়ান সেটা নিয়ে একবার দেখে নিল। লিওরা চেয়ার থেকে হাত বাড়িয়ে বলল, সুপারম্যান। জিওয়ানের গম্ভীর মুখে হালকা নরম হাসি ফুটে উঠল। সে এগিয়ে গিয়ে লিওরার কপালে চুমু দিয়ে বলল, ভালো মেয়ে হয়ে থাকবে। তারপর সবার দিকে তাকিয়ে শুধু বলল, আমি বের হচ্ছি। জায়ান হেসে বলল, ডিল ফাইনাল করে আসো ভাই। জিওয়ান ছোট করে মাথা টেনে বেরিয়ে গেল। আর ওদিকে জিওয়ান বের হতেই ইয়াশ হাত চাপড়ে বলল, ঠিক আছে, এবার আমরা কানাডা ঘুরতে বেরোচ্ছি। মাহা খুশিতে বলে উঠল, ইয়ে। জায়ান বলল, সবাই রেডি হও, আধা ঘন্টার মধ্যে নিচে চাই। তুর জানালার বাইরে তাকালো। টর্নেডোর রোদ ঝলমল করছে আর তার বুকের ভেতর
এখনো ঘুরে বেড়াচ্ছে একটা কথা, গোল্ডেন রংটা তোকে খুব মানিয়েছে। হোটেলের লবিতে সবাই একে একে জড়ো হয়েছে। মাহা আগে থেকেই তৈরি। জায়ান দূর থেকে দেখে বলল, বাহ, আজ তো দেখি কানাডা ঘুরতে না, পুরো শো করতে বের হয়েছিস। মাহা চোখ ছোট করে তাকালো। ভাইয়া, ভালো হবে না কিন্তু। ইয়াশ হেসে উঠল, ওকে আর খোঁচাস না, নইলে রাস্তায় গিয়েও মুখ ফুলিয়ে থাকবে। দূর লিফট থেকে নেমে আসতেই জায়ানের চোখ পড়ল। ওহো, আরেকজনও রেডি। তা মহারাজ আর মহারানী কি কাপল ড্রেস পরেছেন নাকি? তোর ভুরু কুচকে বলল, কি? জায়ান দুষ্টু হেসে বলল, কিছু না, বলছিলাম আজ সবাইকে খুব বেশি সুন্দর লাগছে। তোর কিছু বলল না, শুধু একবার চোখ তুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে সারফান, কালো জ্যাকেট পরে, দুহাত পকেটে, চোখে সেই শান্ত দৃষ্টি। তুরের চোখ এক মুহূর্তের জন্য তার চোখে আটকে গেল। কালকের কথা মনে আসতেই লজ্জায় তাড়াতাড়ি মাহাকে নিয়ে বেরিয়ে যায়। সারপানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। টর্নেটোর রাস্তা আজ রোদে চকচক করছে। সবাই আগে গেল হারবার ফ্রন্টে। পানের ধারে ঠান্ডা বাতাস। মাহা আর ইয়াশ ছবি তুলতে ব্যস্ত। জায়ান কখনো মাহাকে খেপাচ্ছে, কখনো ইয়াশের ফোন নিয়ে পালাচ্ছে। এক কথায়, এ ওর পিছে লাগছে তো ও ওর পিছে লাগছে। তোর একটু দূরে রেলিং ধরে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেল। সারফান কিছু না বলে এসে তার পাশে দাঁড়ালো। দুজনেই কয়েক সেকেন্ডে চুপ। বাতাসে তুরের উড়না উড়ে এসে সারফানের হাতে ছুঁয়ে গেল। সারফান সেটা আলতো করে ধরে তুরের দিকে বাড়িয়ে দিল। আমার আমানতের খেয়ানত কিন্তু মোটেও পছন্দ না। সারফানের কথা বুঝতে না পেরে সারফানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। কিছু বুঝতে না পেরে ওড়নাটা নিয়ে বলে ওঠে, ধন্যবাদ। সারফান তাকিয়ে রইল। আজও তো আমাকে ইগনোর করবি? তোর পানির দিকে তাকিয়েই বলল, করছি নাকি? তোর আবার তাকালো। সব সময় শুধু আমাকেই দোষ দেন কেন? সারফান মুচকি হাসলো, কারণ তোকে দেখলেই দোষ দিতে ইচ্ছে করে। তোর চোখ বড় বড় করে তাকালো। ঠিক তখনই দূর থেকে জায়ানের চিৎকার, এই তোরা দুজন এত দূরে দাঁড়িয়ে কি মিটিং করছিস? মাহা সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাদের বাদ দিয়ে? ইয়াশ, তোমাদের লজ্জা লাগে না সিঙ্গেলদের সামনে প্রেম করতে? ইয়াশ সারফানের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কি ভাই, কি চলে? তোর লজ্জায় দ্রুত সামনে হাঁটা দিল। জায়ান এসে পাশে হেঁটে বলল, কিরে, এত তাড়াতাড়ি কিসের? তোর চোখ রাঙালো, কিছু না। জায়ান হেসে মাহার কাঁধে হাত রাখলো, বুঝছি, কিছু না মানেই অনেক কিছু। ইয়াশ আর মাহা একসাথে হেসে উঠল। পেছনে দাঁড়িয়ে সারফান শুধু দূরে চলে যাওয়া দেখলো। তারপর খুব আস্তে নিজের মনে বলল, পালিয়ে কতদিন যাবি? মাহা, ভাইয়া, সামথিং সামথিং নাকি?